ফেনী চাঞ্চল্যকর নুসরত হত্যা মামলার আপিলের রায় পড়া চলছে। অধ্যক্ষ সহ 16 আসামিকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল চায় পরিবার। রংপুরে ফুল মার্ডার নিয়ে স্বজনদের নানা প্রশ্ন। আসামিরা জবানবন্দি দিলেও ময়নাতদন্ত আর ডিএনএ রিপোর্টের অপেক্ষায় পুলিশ। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে, অন্য কোনো জিরো আছে, আগে থেকে অনেক অন্য কোনো জেদ আছে। এটা একটা সাধুটা বলতেছে এটা একটা নাটক। খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে। বাগেরহাটে হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের ভিড়। সেবা দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। মশা নিধনে তৎপরতা বাড়ানোর দাবি। রাত 1টার সময় আসছি রুগী নিয়ে, এবং কোনো বেড পাইনি, ফ্লোরে আসি। এই স্বল্প নার্স দিয়ে আমাদের এত রুগী সেবা করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা চাই এই রোগ যেন আর না বাড়ে। রোগ প্রতিরোধের যে ব্যবস্থা সবাই মিলে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীর চাঞ্চল্যকর নুসরত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর আজ রায় দেবে হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিনটি ধার্য করেন। এর আগে 2019 সালের 24 অক্টোবর এ মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সিরাজউদ্দৌলা সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা ছাত্র নূর উদ্দিন সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত সপ্তাহে ফেনী সোনাগাছির আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু করেন। রংপুর মহানগরীতে একই পরিবারের 4 জনের কিলিং মিশনে শুধু 2 জন অংশ নিয়েছিল নাকি ছিল আরও কেউ? ঘটনার সময় কারণ ধর্ষণ বা মরদেহে কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কি না? হত্যাকাণ্ডের পর 2 জন খুনি কিভাবে এতটা সময় ওই বাড়িতে অবস্থান করলো, এসব প্রশ্নের উত্তর মিলছে না। যদিও পুলিশ বলছে আপাতত 2 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও অন্যান্য বিষয়গুলো তদন্তে আসবে। ময়নাতদন্ত আর ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেসবের খোলাসা করতে চায় পুলিশ। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার মোটিভ উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুগ্ধ দাস ও সিদ্ধার্থের কাছে পাওয়া তথ্যকেই মুখ্য হিসেবে দেখছে তারা। যুক্তি হিসেবে ঘটনার পর বাসায় ইয়াবা, খেজুর, শশা খাওয়া এবং স্বর্ণে এক্সপার্ট প্রসঙ্গকে দেখানো হয়। ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। পুলিশের যুক্তি, সিদ্ধার্থ মুগ্ধের দেয়া তথ্যানুযায়ী লুট করা স্বর্ণগুলোও পাওয়া গেছে মন্দিরের পাশে একটি নারিকেল গাছের নিচে। এছাড়া ফিঙ্গারপ্রিন্টের আলামত নষ্ট করতে শিক্ষক পরিবারের মোবাইল ফোনগুলো ডিটারজেন্ট দেয়া বালতির পানিতে রাখা হয় বলেও দাবি করে পুলিশ। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি।
চারটে মানুষকে হত্যার পর খুনিরা ওই বাসাতেই অবস্থান করলো, পেশাদার খুনির মতো আচরণ করলো, অথচ তাদের নামে থানায় কোনো মামলা কিংবা অভিযোগও নেই। বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ নিহতের স্বজনেরা। আমি এটা অন্য কোনো জিরো আছে, আগে থেকে অন্য কোনো জেদ আছে। এটা একটা ছাত্রীরা বলতেছে এটা একটা নাটক। প্রশ্ন থেকে যায় যে 4 জনকে মারতে মাত্র 2 জন ছেলে, যদিও তারা মাদকাসক্ত, এটা আদৌ কিন্তু মানে কতটুকু সম্ভব? তদন্ত সূত্রগুলো বলছে শুক্রবার ভোরের ঘটনা হলেও মরদেহ উদ্ধার হয় শনিবার রাত 11টার পর। এত কম সময়ে দুর্গন্ধ বের হওয়ায় কিছুটা বিস্মিত স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, তাহলে কি কোনো কেমিক্যাল ব্যবহার করেছিল খুনিরা? ঘটনাটি কি পূর্ব পরিকল্পিত? তাই ময়নাতদন্তের মধ্যে ঘটনার সময়, কারণ, খুনিদের বাড়িতে অবস্থান, ধর্ষণ এবং কোনো কেমিক্যাল ব্যবহার হয়েছিল কিনা বিষয়গুলো নিশ্চিত হতে চায় পুলিশ। এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। মাদক সেবী যারা, তারা লাফিয়ে উঠে ওরা বিভিন্ন একটার পর একটা করছে। গণপতির ভাতিজি জামাই দাবি করেন, বাড়ি বানানোর সময় টাকা পয়সা চাওয়ার একটি বিষয়ে তার সাথে আলাপ করেছিলেন শ্বশুর। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িটা নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুখ এটা সেটা। আমি যে কারা চায়, পরে আমাকে বলছিল যে আমি মীমাংসা করছি। এইরকম গন্ধ এটা তো আমরা কল্পনাও করিনি যে এরকম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটবে। যে কোনো কেউ ষড়যন্ত্র আছে, মানে অন্য লোকও আছে। বৃহস্পতিবার নগরীর মাসুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ফেনী চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর আজ রায় দেবেন হাইকোর্ট। ফেনীতে নুসরাতের বাড়িতে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন, যাচ্ছি তার কাছে। আরিফ, নুসরাত হত্যা মামলার আপিলের রায় ঘোষণা ঘিরে ফেনীর মানুষের মাঝে আপনি কেমন প্রতিক্রিয়া দেখছেন? পূরবী, আমি আছি নুসরাতের বাড়িতে। এই বাড়িতে 2019 সালের 10 এপ্রিলের পর থেকে পুলিশ মোতায়েন ছিল, সেটি আজকে পর্যন্ত এখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখানে গতকালকে সন্ধ্যার পর থেকে পুলিশের কিন্তু টহল বাড়ানো হয়েছে এবং কি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি এ বিষয়ে ফেনীর পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, যাতে করে কেউ এই রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে, বাড়তি পুলিশ রয়েছে, যেটি আপনি এখনো দেখতে পাচ্ছেন। আমরা যদি আপনাকে পিছনের কথা যদি বলি, 2019 সালের 27 মার্চ যেদিন নুসরাতকে সিরাজউদ্দৌলা যৌন হয়রানি করেছিল, সেদিনে নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছিল। মামলার পর থেকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে। তারপরে হচ্ছে 4 এপ্রিল তারা হচ্ছে যে জেল হাজতে হত্যার পরিকল্পনা করে। 6 এপ্রিল মাদ্রাসার ছাদে যেদিন আলিম পরীক্ষা দিতে গিয়েছিল রাফি, তাকে ছাদে নিয়ে সেখানে হত্যা চেষ্টা চালায়। পরবর্তীতে 10 এপ্রিল নুসরাত মারা যায়। মারা যাওয়ার আগে 8 এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে 2019 সালের 24 অক্টোবর একটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ 16 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল, 1 লক্ষ টাকা করে জরিমানা করেছিল। কিন্তু সেই রায়ের পর থেকে আপিলের এখন রায় পড়া চলছে। তবে এখানকার এলাকাবাসীর আমি প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। এলাকাবাসীর যেটি বলছে, যেহেতু এখানে রাফির বাড়ি এখানে এই এলাকায় এবং কি যে সকল আসামি যারা রয়েছে তাদের বাড়িও এখানে, তারা এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হচ্ছে না, যেহেতু এখানে উভয় পক্ষ রয়েছে। তবে তাদের দাবি হচ্ছে যাতে আজকে রায়ের মাধ্যমে একটি ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়। কারণ হচ্ছে যে এখানে যে 16 জন আসামির পরিবার রয়েছে, আসামির পরিবারের বক্তব্য হচ্ছে যে এটি একটি আত্মহত্যা, অন্যদিকে হচ্ছে নুসরাতের পরিবারের দাবি হচ্ছে যে এটি একটি হত্যাকাণ্ড। নিম্ন আদালতে যে 16 জনের মৃত্যুদণ্ড দিয়েছে, সেই মৃত্যুদণ্ড যেন উচ্চ আদালতে বহাল থাকে। অন্যদিকে আসামি পক্ষের যারা আছে তাদের দাবি হচ্ছে আজকে তারা একটি ন্যায় বিচার পাবে, এখানে তাদের যে সকল আসামিরা রয়েছে তারা খালাস পাবে। পূরবী, ধন্যবাদ আরিফ আপনাকে। কিশোরগঞ্জের ভৈরবে সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 12টার দিকে পৌর শহরের তিনপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। সৈকত ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্বজনরা জানায় গত রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। টিনপট্টি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলো পাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়, পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসকরা সৈকতকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায় গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বর্তমানে জামিনে ছিলেন সৈকত। রাজনীতির পাশাপাশি ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক পরিচালকও ছিলেন তিনি। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার আরশোকোলা এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত সাইফুল নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় বাঘোপাড়া বাজারে চা পানের পর ভাতিজাকের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। আরশোকোলা সেতুর কাছে পৌঁছালে মোটরসাইকেলের মাধ্যমে তার গতিরোধ করে 3 যুবক। পূর্ব পরিচিত হওয়ায় সাইফুল তাদের সাথে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় 3 যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এরূপ পাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত আমরা ইতিমধ্যেই শনাক্ত করেছি। আমি তদন্তের সাথে সেটা এখন গোপন রাখছি। আর তাদেরকে ধরার জন্য একাধিক টিম কাজ করছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়িতে ডিলারের গোদাম থেকে ছিনিয়ে নেওয়া সার থেকে আরও 7 বস্তা উদ্ধার হয়েছে। এ নিয়ে পাওয়া গেল 107 বস্তা সার। প্রশাসনের পক্ষ থেকে করা 5 সদস্যের তদন্ত কমিটি আজ সন্ধ্যায় প্রতিবেদন জমা দেবে। গতকাল সকালে উপজেলার শিলখড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে ঢুকে স্থানীয়রা গোদাম থেকে 197 বস্তা সার নিয়ে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে ল্যান্ড কার্ড প্রদান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় ভুরুঙ্গাবাড়ি থানার সাধারণ ডায়েরি করেছে ডিলার। কৃষকদের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি। দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে বাগেরহাটের হাসপাতালগুলোয়। সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, জনবল সংকটই মূল চ্যালেঞ্জ। তাই প্রতিরোধ ব্যবস্থা করে তোলার পাশাপাশি মশক নিধনের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান তাদের। কপাল জোরে কারো ঠাঁই হয়েছে ওয়ার্ডের বিছানায়, কারো জায়গা হয়েছে মেঝেতে। কোনো কোনো ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন ওয়ার্ডেরই বারান্দায়। বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের 3 তলা ও 4 তলা ওয়ার্ডের চিত্র এখন এমনই। বলা যায়, প্রতিদিনই বাগেরহাটের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেই সংখ্যা 10 থেকে 15 জন পর্যন্ত। শতাধিক রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। প্রথম দিন এসে তো নিচে ছিলাম কয়েকদিন, তা এইখানে কালকে উঠেছি। আমরা রাত 1টার সময় আসছি রুগী নিয়ে, এবং কোনো বেড পাইনি, ফ্লোরের আসি এবং অপেক্ষায় আছি যে রাত 1টা থেকে ডাক্তার কখন আসে রুগীর কাছে। দুর্ভিক্ষ এবং নিম্নমানের বাথরুম ব্যবস্থা। এখানে বাথরুম ডাস্টবিনের থেকেও বাথরুমের অবস্থা খারাপ। ডেঙ্গু আক্রান্তদের সুস্থ হতে কমপক্ষে সময় লাগছে 7 দিন। কোনো কোনো রোগীর ক্ষেত্রে লাগছে 2 সপ্তাহেরও বেশি। হাসপাতাল ছাড়ার পরও রোগীর ধকল থাকছে দীর্ঘদিন। গত পরশুদিন টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ে। কালকে আমাকে এইখানে শিফট করা হয়। আগে ছিল টাইফয়েড পরে আমি কইছে ডাক্তার এনে আনছি, পরে তারা রক্ত পরীক্ষা করে কইছে ডেঙ্গু হয়েছে। তাহলে 2 দিন আগে জ্বর এরপর ডাক্তারের কাছে আনছি, সে দেখে আর কি রক্ত টেস্ট দিছি, টেস্টে আর কি ডেঙ্গু ধরা পড়ছে। একসাথে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তারপরও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা। আমাদের নার্স সংখ্যা অনেক কম। এই স্বল্প নার্স দিয়ে আমাদের এত রোগী সেবা করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। বেডের তুলনায় অনেক পেশেন্ট বেশি আছে এবং আউটব্রেকটাও মনে হয় বেশি। আমরা চেষ্টা করতেছি, আমাদের যত সংখ্যক জনবল আছে সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল সংকটের কারণে সবাইকে সেবা দেয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোগ যদি না কমাতে পারি, সেবা দিয়ে তাদের পরিপূর্ণ সুস্থ করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা চাই এই রোগ যেন আর না বাড়ে। রোগ প্রতিরোধের যে ব্যবস্থা সবাই মিলে সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 951 জন রোগী। বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন অনেক রোগী। জারিন অর্নি, যমুনা নিউজ। মাত্র 18 ফুট চওড়া ও 100 কিলোমিটার দৈর্ঘ্যের লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি এখন যেন মরণ ফাঁদ। খানাখন্দু, বিপজ্জনক বাঁক আর অটো চালকদের দাপটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বুড়িমারি স্থলবন্দরে এই পথে প্রতিনিয়ত আর্থিক ক্ষতি ও সময়ের অপচয় ঠেকাতে 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ পথ লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। তবে অতিমাত্রায় সরু আর খানাখন্দ থাকায় দিনের বেশিরভাগ সময় থাকে যানজট। ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। 100 কিলোমিটার দীর্ঘ এই সড়কের সাথে যুক্ত রয়েছে লালমনিরহাট সদর সহ আরও 4টি উপজেলা। বুড়িমারি স্থলবন্দরের পথ হওয়ায় দিনে অন্তত 1000 ভারী ট্রাক, শতাধিক বাস, 10 থেকে 12,000 অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে এই পথে। মাত্র 18 ফুট চওড়া মহাসড়কটিতে 84টি বিপজ্জনক বাঁক, যা প্রতিনিয়ত যাতায়াতকে করে তুলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঢাকাগামী 2 থেকে 250 বাস যাতায়াত করছে। এর পাশাপাশি যে ইজি বাইক এবং মোটরসাইকেল রয়েছে, এগুলো তো অসংখ্য অগণিত যাতায়াত করছে। এটা খুবই কনজাস্টেড একটা রাস্তা। তো এই রাস্তাটা শুরু থেকে পরিকল্পনার মধ্যে নেওয়া উচিত ছিল যে যদি এটাকে 4 লেন করা যায়। সংস্কারে যে টাকা ব্যয় হয় দেখা যায় 6 মাস থেকে না, 6 মাস পরে আবার দেখা যায় শত কোটি টাকা ব্যয় করে, কিন্তু লাভ নেই। 2025 সালের জানুয়ারি থেকে 26 আগস্ট পর্যন্ত মহাসড়কটিতে প্রাণ গেছে 44 জনের। চলতি মাসে প্রাণহানির সংখ্যা 4। রাস্তা সেকোন দুটো ব্যাপারটা খুব সমস্যা, ভাঙা চুরা, অটো জনের সমস্যা বেশি। অনেক সময় দুর্ঘটনা হয়, রাস্তা ভাঙা হইলে আমাদের গাড়ির সমস্যা হয়, গাড়ি ভাঙি যায়। অনেক সময় বড় বড় দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। একটা ট্রাক গেলে আর একটা ছোট গাড়ি যাওয়ার মতো বুদ্ধি নেই। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারি দিয়ে প্রতিদিন ভারত ও ভুটান থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হয়। এসব পণ্য বহনে আসা 10 থেকে 18 চাকার ট্রাকগুলোও চলছে সরু সড়কে, ফলে যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। বাড়ছে পরিবহন ব্যয়, লোকসানের মুখে ব্যবসায়ীরা। প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত গাড়ির দুর্ঘটনার শিকার হচ্ছে, এতে ব্যবসা বাণিজ্যর সমস্যার সৃষ্টি হচ্ছে। পুলিশের দাবি, চালকদের বেপরোয়া গতি, ওভারলোডিং এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলই দুর্ঘটনার বড় কারণ। সড়ক বিভাগ বলছে, স্থায়ী সমাধানের অংশ হিসেবে বড়বাড়ি থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। রাস্তা প্রশস্তকরণ 24 ফিট সহ এবং বিভিন্ন বাঁক সরলীকরণ সহ কাজ চলমান রয়েছে। আর লং টাইমের মধ্যে আমরা এই রাস্তা সার্ভে কাজ চলছে, সার্ভে এবং আপনার ডিজাইন কমপ্লিট হলে আমরা ডিপিপির কাজ প্রণয়ন করব। রোডে চলাচলের ক্ষেত্রে আমরা যদি বেসিক এই নিয়মগুলো মেনে চলি, তাহলে সড়ক দুর্ঘটনার হার অনেকাংশেই কমানো সম্ভব। অধিকাংশ সড়ক দুর্ঘটনার পেছনে যদি ইনকোয়ারি করে যে কারণ দেখা যাবে যে আমাদেরই কোনো না কোনো ফল্ট, অর্থাৎ আমাদেরই বলতে চালক পক্ষের বা যারা রাস্তায় গাড়ি নিয়ে নামছে। যাতায়াতে গতি ও নিরাপত্তা ফেরাতে মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, আশা জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভোলায় বর্জ্য ও ময়লা রাস্তার পাশে ফেলার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এতে একদিকে পরিবেশ ও স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি রাস্তায় বিভিন্ন বয়সী নারী পুরুষদের চলাফেরা করতে হচ্ছে সমস্যা। এছাড়াও রাস্তার পাশে ও খালে ময়লা ফেলায় নষ্ট হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী বেতুয়া খালটিও। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সমাধানের জন্য বছরের পর বছর ধরে দাবি করে আসলেও কোনো সমস্যার সমাধান হয়নি। ভোলার দৌলতখান পৌর শহর পাখির চোখে সুন্দর ও পরিপাটি মনে হলেও বাস্তব চিত্র একেবারেই উল্টো। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজের পাশেই পৌরসভার ময়লার ভাগাড়। এতে চরম ভোগান্তিতে 7 ও 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দুর্গন্ধ থেকে কোনোভাবেই পাচ্ছেন না রেহাই, বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই। তাছাড়া খাবারের লোভে কুকুরদের ভিড় লেগে থাকায় শিশুদের এই পথে স্কুলে পাঠাতেও উৎকণ্ঠায় থাকেন অভিভাবকরা। দূষিত হচ্ছে খালের পানি, মারা যাচ্ছে মাছসহ জলজ প্রাণী, অনেকেই হারাচ্ছেন জীবিকা।
ময়লার কারণে আমাদের এদিক দিয়ে শত শত হাজার হাজার লোকের বসবাস এই জায়গাটা দিয়া, এই জায়গার মানুষ হাঁটাচলা করতে পারে না। দুর্গন্ধের কারণে মানুষ চলাফেরা চরম ভোগান্তিতে। ময়লা ফেলানোর কারণে এখানে প্রচুর পরিমাণ কুকুর থাকে, কুকুরের কারণে আমাদের অনেক সমস্যা, আমাদের ভয়ভীতি আছে। শিশুরা খালে গোসল করে, শিশুদের বিভিন্ন রোগ থেকে জীবাণু ছড়িয়ে যেতেছে নোংরা পানির কারণে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার আবেদন করেও আমলে নেয়নি তারা। ময়লার স্তূপ অপসারণ এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। আমরা এই সাইজে এই কাজটা বন্ধ করানোর লিগে আমরা 3 উদ্ধারও দেওয়া হয়েছে, আমরা মেয়রের দ্বারও দেওয়া হয়েছে, এটার কাগজপত্র দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এখান থেকে ময়লার ফালানোর স্থানটা পরিবর্তন করে অন্য কোনো উন্মুক্ত স্থানে নেওয়া হোক, যেখান থেকে পরিবেশের দূষণ হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ময়লা ও বর্জ্য ফেলার জন্য নির্ধারিত জায়গা খোঁজা হচ্ছে। দ্রুততম সময়ে মিলবে প্রতিকার। ময়লাগুলো অপসারণ করা আমাদের সবারই দায়িত্ব। আমি নতুন জায়গা খুঁজতেছি যেখানে এইগুলো পৌরসভার যে ময়লাগুলো আছে বা বর্জ্যগুলো আছে সেগুলো যাতে দাম করার ব্যবস্থা করা যায়। খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা এটা পারবো বলে বিশ্বাস করি। 1998 সালের দিকে ভোলার দৌলত খান পৌরসভাটি গঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 দশক ধরে এই স্থানে ময়লা ও বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ। তাসমিয়া বিনতে আলম, অরিন, যমুনা নিউজ। দর্শকের এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।